আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। অপপ্রচার চালিয়ে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি ইসলামপন্থী দলকে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদের বিএনপিতে যোগদান উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠান। নারায়ণগঞ্জ জেলা ও কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় বক্তব্য রাখেন। সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 111-এর -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চলছে। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, যে ওই বিশেষ রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করেন। জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে কুমিল্লা বিভাগের দাবিতে আয়োজিত এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, কুমিল্লাকে পিছিয়ে রেখেছিল পতিত আওয়ামী সরকার। আগামী নির্বাচনে যদি আমরা সরকারে আসি, অত্যন্ত দ্রুত গতিতে এই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 150 আসনে এনসিপি জয়ী হবে আর জনপ্রিয়তা কমায় বিএনপি 100 আসন পাবে, এমন মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারীর। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে পাটোয়ারী আরও বলেন, এনসিপির সঙ্গে একীভূত হয়ে বিলুপ্ত হচ্ছে গণ অধিকার পরিষদ। আতিকা রহমানের রিপোর্ট। দলের নিবন্ধন ও প্রবাসী ভোটারের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে 150 আসনে এনসিপি জয়ী হবে বলে মন্তব্য করেন দলের মুখ্য সমন্বয়ক। 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকী থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে। পাটোয়ারী আরও বলেন, বিএনপি ও জামায়াতের কারণে জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব ও নির্বাচন নিয়ে জটিলতা হচ্ছে। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া ও শাপলা প্রতীকের ব্যাপারে কমিশন এনসিপিকে আশ্বস্ত করেছে বলেও জানালেন পাটোয়ারী। নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ জানি। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ, কমিশন সচিব ও ইসির কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। তবে বৈঠকের বিষয়ে কোনো ব্রিফ হয়নি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে অনিয়মের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ তুলে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের প্যানেল। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা এবং বিএনসিসি ও রোভার স্কাউট সহ নিরাপত্তায় নিয়োজিতদের অস্বচ্ছতার অভিযোগ আনেন প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। সেদিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি। ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন। কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে 16 অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে নির্বাচন কমিশনের জরুরি সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। এতে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলায় নির্বাচনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক লোকবল না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিক বিক্ষোভ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে, কারণ শিক্ষার্থীরা এই যে আগামী 25 তারিখ রাষ্ট্র নির্বাচন হবে কি হবে না এইটার দোলাচলে পরে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বাড়ি গিয়েছে। যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন শতভাগ সফল করতে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। দুপুরে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মত বিনিময় সভায় তিনি এই সহযোগিতা চান। এ সময় শিক্ষার্থীরা নির্বাচনের আচরণবিধি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। দৃষ্টিহীন শিক্ষার্থীরা পরিবারের যে কোনো একজনকে নিয়ে এসে ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি বলেন, এটি একটি বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র, আন্দোলনকারীরা নিজেরাই ষড়যন্ত্রকারী ছিলেন। আর এই মামলার সাক্ষী আলী আহসান জুনায়েদ বলেন, এই আন্দোলন ছিল গণতান্ত্রিক ও ন্যায্য অধিকার আদায়ের। বিস্তারিত GM মাহমুদের রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। সাক্ষ্য শেষে এদিন জেরা করা হয় জুলাই যোদ্ধা ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে। জেরায় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনকারীরা একটি বৈধ সরকারকে উৎখাত করতে নিজেরাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ। এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলার সাক্ষী আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই আন্দোলন ছিল ন্যায্য অধিকার আদায়ের ও গণতান্ত্রিক আন্দোলন, তাই নিজেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলা আওয়ামী ফ্যাসিবাদী মনোভাব। যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফ্যাসিবাদী মানসিকতা, এই ফ্যাসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করে। এদিন আরো সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এছাড়াও এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশের একটি অডিওতে শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত করেছে ট্রাইব্যুনালের ফরেনসিক বিশেষজ্ঞ। সোমবার ট্রাইব্যুনাল 2 জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় দেয়া সাক্ষ্যতে CID ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান একথা জানান। তিনি আরও বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই অডিও রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। পরীক্ষায় নারী কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। এ সময় আদালতে হাসিনা ও তাপসের কথোপকথনের অডিওটি বাজিয়ে শোনানো হয়। ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কত টাকা বাড়ানো হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে ভোজ্য তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 189 টাকা এবং পাম তেলের দাম 169 টাকা। এবারও মাধ্যমিক স্তরের পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভ্যন্তরীণ নানা জটিলতায় কার্যাদেশ বিলম্ব হওয়ায় এমন আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে সরকারের উদাসীন আচরণই এর জন্য দায়ী। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা। বিনামূল্যের বই নিয়ে সাদিয়া কানিজের 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে আসছে সরকার। তবে চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থীর হাতে যথাসময়ে বই পৌঁছায়নি। এবছরের আর মাত্র 3 মাস বাকি, এখনও কাটেনি পাঠ্য বই ছাপা নিয়ে জটিলতা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রেস মালিকরা তথ্য গোপন করে কাজ পাচ্ছে এমন খবরে সম্প্রতি 603 কোটি টাকার দরপত্র আটকে দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। এখনও চলছে যাচাই বাছাই। সাবেক মন্ত্রীর ভাইয়ের বই ছাপানোর কাজ পাওয়া এবং মুদ্রণ শিল্প সমিতির সভাপতি পদে থাকা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দাবি সংগঠনটি রাজনৈতিক প্রভাব মুক্ত। আমাদের প্রিন্টিং সেক্টরে কখনো রাজনীতি আসেনি, কে দল করে কোনটা সেটা কখনোই সামনে আসেনি। এটা নিয়ে আমরা কখনোই কথা বলি না, যে ইচ্ছে যাকে সাপোর্ট করুক, কিন্তু আমরা ব্যবসা করি, ব্যবসায়ী হিসেবে আমাদের সাথে পরিচিত। কে আওয়ামী লীগ করলো, কে জামাত করলো, কে বিএনপি করলো, সেটা আমাদের মুখ্য বিষয় না। এনসিটিবির নির্দেশ না পাওয়ায় এখনও বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠান বই ছাপানোর কাজ শুরু করতে পারেনি। ছাপা বন্ধ থাকায় মাতুয়াইলের বেশিরভাগ মুদ্রণ কারখানার কর্মীরা অলস সময় পার করছে। সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাব, আর কাগজ এখন আসা শুরু হয়েছে। প্রত্যেক বছরে এই সময় আমরা অনেক কাজের চাপে থাকি, এবার কাজ না থাকায় আমরা বেকারত্ব সময় পার করতেছি। এখনো কাজ শুরু হয় নাই, কাজের অনেক পিছিয়ে পড়ে গেছে এবছর মতো। এমন পরিস্থিতির জন্য সমন্বয়হীনতা আর উদাসীনতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। এটা আপনি কিভাবে আশা করেন যথাসময়ে কোয়ালিটি বই পাবে? আমরা কি সেই পরিমাণে ইনপুট দিয়েছি, সেই পরিমাণে কাজ করেছি, সেই পরিমাণে প্রিপারেশন নিয়েছি? আপনি পড়াশোনা করলেন না ঠিক মতো, আপনি পরীক্ষায় ভালো ফলাফল কীভাবে আশা করেন? তো এই যে গভর্নমেন্ট যে কাজগুলো করেছে, যে ইনিশিয়েটিভগুলো নিয়েছে, এই ইনিশিয়েটিভগুলো মোটেই যথাযথ এবং পর্যাপ্ত ছিল না। তবে এনসিটিবির দাবি এবার বিলম্ব হবার সম্ভাবনা নেই। জানুয়ারিতেই সব বই সরবরাহ করবে সরকার। আগামী মাসে 9-10 সহ কাজগুলি ফুল সুইংয়ে চলতে থাকবে। এর মধ্যে যে টেন্ডারগুলি হয়েছিল সেই টেন্ডারের কাজও চলে আসবে। ন্যাচারাল ক্যালামিটি বা অন্য কোনো কিছু যদি না ঘটে থাকে তাহলে এটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবো। আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় 30 কোটি পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকের জন্য প্রায় 387 কোটি এবং মাধ্যমিকের জন্য প্রায় 600 কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। গাজীপুরে টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। বিকেল 4:30টার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেটের একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ শুরু করে। মুহূর্তের মধ্যে গোডাউনের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে গিয়ে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4 জন কর্মী ও ওই কারখানার এক কর্মকর্তা দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। রাজধানী নিকুঞ্জে ডিএসই ভবনে এক সেমিনারে কথা বলেন তারা। আর বিনিয়োগের সুযোগ তৈরি করতে না পারায় টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তৌহিদুর রহমানের রিপোর্ট।
দেশের বিনিয়োগ অর্থায়নে বৈচিত্র্যের অভাব রয়েছে, বলা চলে পুরোটাই ব্যাংক নির্ভর। সেখানে নানা বন্ডে আনতে পারে বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে গ্রাহকদের মাঝে ইতিবাচক মনোভাবের অভাব রয়েছে। আমাদের পুরো ইকোনমি একটা শকের মধ্যে দিয়ে দিয়েছে। এই পর্যন্ত 6টি সুকুক বাজারে এলেও নেই কর সুবিধা। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসেবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। Bond issued on the first Porda Bridge. We can build the second Jamuna Bridge if you want to issue bond against the first Jamuna Bridge. আমরা লেটস লুক ফরওয়ার্ড, সেটা হচ্ছে আমরা এই যে সুকুক মার্কেটটা আমরা কিভাবে ডেভেলপ করব, এই পথগুলি আপনারা চিন্তা করেন। এই পজিটিভ সাজেশনগুলি আপনারা প্লিজ দিবেন। নতুন বিনিয়োগ আনতে সুকুকের মতো বেসরকারি খাতেও বন্ড আনার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। But Sukuk bond should be for the private people, for the private enterprises. They'll invest, they'll earn money, and that will ease the pressure of the banks also. Because if you get the money from the Sukuk market, definitely there will be no pressure, less pressure on the bank. পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস না বানানোর পরামর্শও দেন অর্থ উপদেষ্টা। আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। আদর্শ প্রস্তুতি না হলেও নারী বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিগার সুলতানা জ্যোতির। মিরপুরের সংবাদ সম্মেলনে এমনটাই জানান এই টাইগ্রেস অধিনায়ক। টুর্নামেন্টে কোনো দলকেই বড় করে দেখতে চান না কোচ সারোয়ার ইমরান। লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপার জন্য লড়াই করা। মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল, আরও জানাচ্ছেন রাফি আমিন। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে সোমবার মিরপুরে অনুষ্ঠিত হয় নারী ক্রিকেট দলের ফটো সেশন, যেখানে বেশ হাস্যোজ্জ্বল নাহিদা মারুফারা। তবে বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে প্রশ্ন উঠেছে টাইগার্সদের প্রস্তুতি নিয়ে, যেখানে কিছুদিন আগেই অনূর্ধ্ব 15 পুরুষ দলের কাছে হেরেছে নারীদের লাল ও সবুজ দল। ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে প্রথমেই প্রস্তুতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় জ্যোতিকে। বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তোবা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100% দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। মূল আসরের আগের প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ দল। যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, আমার কাছে মনে এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে। এদিকে দলে সুমনার ঠাঁই না হওয়া নিয়েও উঠে প্রশ্ন। প্রধান কোচ কারণটা করলেন পরিষ্কার। ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেইনস্টে ও বল করতে পারে না। আমাদের মেইন খেলা হলো পাকিস্তান আর শ্রীলঙ্কার সাথে। আমাদের একটা অফ স্পিনার লাগবে যে লেফট হ্যান্ডে বল করতে পারে। যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম। আগামী 25 সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে টাইগার্সদের প্রতিপক্ষ পাকিস্তান। রাফি আমিন, RTV। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিতে হাইকোর্টের রায় 28 সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করতে আমিনুল ইসলামের দেয়া চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়ের স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষ আবেদন করলে শুনানি শেষে হাইকোর্টের রায়ের ওপর এই স্থগিতাদেশ দেয় চেম্বার আদালত। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠিয়ে এসব তথ্য জানিয়েছে বিসিবি। প্যারিসে আবারও বসতে যাচ্ছে ফুটবলের মহোৎসব ব্যালন ডি'র। আজ রাত 12টায় থিয়েটার ডু শ্যাটেলেতে আলো ঝলমলে মঞ্চে নির্ধারিত হবে বছরের সেরা ফুটবলারের নাম। সবশেষ মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে PSG, পাশাপাশি ট্রেবল গড়ে তোলে দলটি, যেখানে 35টি গোল ও 14টি অ্যাসিস্ট করে সেরার তালিকা এগিয়ে উসমান ডেম্বেলে। এছাড়া বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রাফিনহার পাশাপাশি ফেভারিটের তালিকায় আছে মোহাম্মদ সালাহ, ভিতিনহা ও আশরাফ হাকিমিরা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।